কেমন আছেন সবাই? আপনাদের দেখে আমি কিন্তু খুব ভালো হয়ে গেছি। একটু একটু মনে হইতেছিল, একটু উইক ছিলাম। আপনারা দেখে সেটা নিজের মধ্যে একটু প্রেরণা পাই যে এত সংখ্যায় আমাদের মায়েরা, আমার বয়োজ্যেষ্ঠ দিদিরা এবং আপনাদেরকে সাথ দেওয়ার জন্য অনেক আমার দাদা এবং আমাদের অভিভাবকরা আমাদেরকে উৎসাহিত করার জন্য ওনারা এসছেন। সবাই মিলে একটা পরিবার, আজকে কথাঞ্জলি পরিবার। আমার মনে হয় যে আমরা একটা খুব সুন্দর আজকে কবিতা আবৃত্তি থেকে সাহিত্য চর্চা এবং বিশেষ করে যে বিষয়বস্তু আমাকে দেয়া হয়েছে 3 তালাক এবং ভারত সরকার, বর্তমানে ভারত সরকার যে 3 তালাক, যেটা আমাদের মহিলাদের, মুসলিম সমাজের যারা আমাদের বোনেরা মায়েরা, তাদের জন্য একটা সামাজিক একটা বেদি ছিল। সেই টপিকটা আমাকে দেয়া হয়েছে আজকের কথাঞ্জলি সাহিত্যের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সভানেত্রী বিপ্লবী চক্রবর্তী মহোদয়া, সম্পাদিকা যিনি এটার কর্ণধার, যিনার অনুপ্রেরণা এবং নিরলস প্রচেষ্টায় 6ষ্ঠ বৎসর সেই কথাঞ্জলিকে এগিয়ে নিয়ে চলছেন শুভ্রাদি, ব্যক্তিগত জীবনে একজন শিক্ষিকা, রয়েছেন মহিলা কমিশনের সম্মানীয় চেয়ারপারসন ঝর্ণাদি, চাইল্ড রাইটসের প্রাক্তন চেয়ারম্যান নীলিমাদি, রয়েছেন মনীষাদি এবং আরেকজন, এত বোনদের মধ্যে একজন ভাই রয়েছে, উনি সোনামুড়া কলেজের পলিটিক্যাল সায়েন্স ফিলোসফির একজন প্রাধ্যাপক, ছোট ভাই মুসলিম, এবং এই শহরের বিভিন্ন জায়গা থেকে আগত মায়েরা, আমার অভিভাবক মণ্ডলী, সবাইকে আমার প্রণাম। আমরা ছোটবেলা থেকে সাহিত্য চর্চা হোক, শাস্ত্রের চর্চা হোক, পূজা পার্বণ যেটাই হোক, সবটার মধ্যে মাতৃজাতিকে পূজা করি একবার অনাদি অনন্তকাল থেকে। এটা আমাদের সনাতনী পন্থা, ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা। লক্ষ্মী, দুর্গা, সরস্বতী থেকে শুরু করে অনেক কিছুর আমরা বন্দন করি, আমরা পূজা করি এবং শক্তিরূপে আমরা আরাধনা করি। কিন্তু সেই মায়েদের প্রতি সময়ে সময়ে আমাদের কি ব্যবহার এবং আমাদের কি স্থিতি, সেটা আমরা সবাই জানি। কিন্তু গত 9-10 বৎসর ধরে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলছেন, আমি দেশের প্রত্যেকটা মাকে শৌচালয় নির্মাণ করে দেব। লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে স্বাধীনতার দিবসে দেশকে বড় বড় কথা বলে মানুষ, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করে, এমনই পরম্পরা আমরা লক্ষ্য করেছি। সে প্রজেক্টগুলি সম্পূর্ণ হয়েছে কিনা আজ পর্যন্ত কেউ জানেন না। কিন্তু সেই জায়গায় চিরাচরিত প্রথার বাইরে গিয়ে একজন ভাই, কেউর ছেলে ঘোষণা করেন, আমি আমার দেশের সমস্ত গরিব মানুষ, মায়েদের সহিত সবাইকে জিরো অ্যাকাউন্টে, জিরো বিনা পয়সায় ব্যাংকে আমি খাতা খুলে দেব। উদ্যত কণ্ঠে উনি লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে সমস্ত গোটা জাতিকে উনি সম্বোধন করে বলছেন, আমি আমার মায়েদেরকে দোয়াবিহীন চুলা, গ্যাসের চুলা আমি তাদেরকে দেব। আবার উনি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আমি করব, আমি তার মধ্যে জাত দেখব না, ধর্ম দেখব না, পন্থ দেখব না। উনি লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে কখনো বলেননি আমি যে শৌচালয় দেব শুধু
হিন্দুদেরকে দেব, বৌদ্ধিস্টকে দেব না, মুসলিমকে দেব না, খ্রিস্টানদেরকে দেব না। উনি একবারও বলেনি যে আমি যে হর ঘর নল হর ঘর জল, উজ্জ্বলার গ্যাসের কানেকশন, জনধনের অ্যাকাউন্ট শুধু হিন্দুদেরকে দেব, মুসলিম মাইনরিটি বোনদেরকে দেব না। একবার উনি সেই কথাগুলি বলেননি। এমন এক ব্যক্তি যখন সে কথাগুলি বলছিলেন, যারা দণ্ডমণ্ডের অধিকারী, যারা বলেন গর্ব করে যে স্বাধীনতা সংগ্রামে তাদের পরিবারের ভূমিকা রয়েছে, তাদের ভূমিকা রয়েছে, তারা কোনোদিন আমরা যারা সাধারণ প্রান্তিক মায়েরা রয়েছি, আমি ব্যক্তিগত প্রতিভামূলক গর্বের সঙ্গে আমি বলি, আমি এমন জায়গা থেকে এসেছি যে জায়গায়, যে পরিবারের মেয়ে হিসাবে আমরা কিন্তু মাছ ভাত খেতে পারতাম, কিন্তু আমরা ডাল খেতে পারতাম না, কারণ ডাল কিনে আনতে হতো বাজার থেকে। এটা কেনার পয়সা আমাদের কাছে, ক্যাশ টাকা আমাদের কাছে ছিল না। অবাক হবেন আপনারা আমার কথায়। আমরা ছোট থাকতে অনুভব করতাম জ্বর হলে ভালো হবে, রুটি খাওয়া যাবে, বন রুটি যেটা বলে এটা খাওয়া যাবে, না হলে তো আমরা মুড়ি আর চিড়া খাই। সেই প্রান্তিক জায়গা থেকে আজকে আমরা মহিলারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি, যে দেশে 2 কোটি লাখপতি দিদি তৈরি করা, কারণ শক্তিশালী মা, শক্তিশালী ভারত। মা যত শক্তিশালী হবে, কথায় না, স্লোগানে না, মিছিলে না, বাস্তবিকে মাকে, বোনকে, যাকে আমরা ঘরের লক্ষ্মী বলি, যাকে সরস্বতী দুর্গা হিসাবে পুজো করি, কিন্তু নিজের ঘরে পুজো করি না, বাইরে গিয়ে পুজো অর্চনা করি, সে মায়েদেরকে যদি প্রকৃতপক্ষে এম্পাওয়ার করতে হয়, তাহলে তাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, পড়াশোনার দিক থেকে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, তাদেরকে এম্পাওয়ার করতে হবে। আজকে 2 কোটি লাখপতি দিদি তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি লাইভ ইন্টারেক্ট করেছেন 5টা জায়গায়, এর মধ্যে ত্রিপুরাও রয়েছে। 5টা জায়গাতে মধ্যপ্রদেশের দাউস একটা জায়গা থেকে একজন দিদি কথা বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে অভিভূত, আপ্লুত, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আজকে আমার। ওই মহিলা বলছেন দাউসে 1,03,000 মহিলা আজীবিকা মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ওই মহিলা 5,000 টাকা দিয়ে দোকান থেকে শাড়ি কিনে এনে বাড়ি বাড়ি বিক্রি করতেন। তারপর একটা বাইসাইকেল ক্রয় করে সেটা দিয়ে আরম্ভ করেছেন। একটু পয়সা হয়েছে, আরো বেশি লোন নিয়েছেন, নিজের স্বামী একটা স্কুটার, একটা মোটরসাইকেল কিনেছেন এবং মোটরসাইকেল দিয়ে সেই ব্যবসাটা শুরু করেছেন। তারপর 2017 থেকে তারপরে একটা সেকেন্ড হ্যান্ড মারুতি গাড়ি উনি খরিদ করেছেন। তা দিয়ে গাড়ির মধ্যে শাড়ি কিনে, কাপড় কিনে উনি ব্যবসা শুরু করেছেন, সেলাই মেশিন দিয়ে। ধীরে ধীরে 40 জন মহিলাকে কর্মসংস্থান করে দিয়েছে। তারপর কি আজকে একটা দোকানের উনি মালিক। 2017 সাল থেকে 2023 পর্যন্ত এই জার্নিটা উনি সে জায়গায় বলেছেন যে আমরা 1,03,000 মহিলা রয়েছি, প্রত্যেকে কিছু না কিছু কাজ করছি। ত্রিপুরা রাজ্যে 50,000 মায়ের গ্রুপ রয়েছে, 5 লাখ পরিবার যুক্ত রয়েছে। গত এই 6-7 বছরের মধ্যে আমরা সেটা করতে পেরেছি। কিন্তু একবারও আমরা বলিনি মাইনরিটি বোনদেরকে আমরা সেই সুযোগ দেব না। আজকে প্রত্যেকটা সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 সালে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছেন এবং আজকে পর্যন্ত 2019-এ এসে উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস নিয়ে আমি ভারতবর্ষকে নির্মাণ করতে চাই। আজকে অমৃতকাল চলছে এবং 2047 পর্যন্ত উনি সংকল্প নিয়েছেন যে সুবিধা আমরা বিগত সালগুলি, বিগত 75 বছর আমার দেশের মায়েরা, আমার দেশের অভিভাবকরা নিজের প্রজন্মের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের ছেলের জন্য যে স্বপ্নটা দেখতেন, যে স্বপ্নটা ওনারা বাস্তবায়িত করতে পারেননি, আমি প্রধান সেবক, আমাকে আপনারা ক্ষমতা দিয়েছেন, আমাকে অধিকার দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদেরকে 2047-এর মধ্যে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সমৃদ্ধশালী মা ভারতী আমি নির্মাণ করে দেব। আপনারা আমাকে সহযোগিতা করুন। কি করেছেন উনি? আমার মাইনরিটি মুসলিম বোনেরা, কি অপরাধ তাদের? মায়ের জাত আমরা, আমার ত্রিপুরার মা হোক
ভারতবর্ষের মা হোক, জম্মু কাশ্মীরের প্রান্তিক রাজ্যের মা হোক, আফগানিস্তান হোক, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, বিশ্বের 204টা কান্ট্রি রয়েছে। প্রত্যেকটা দেশের মধ্যে বিভিন্ন জাতের ধর্মের হতে পারি আমরা, কিন্তু মায়ের সম্মান একটা, মায়ের জাত একটা। কিন্তু আমাদের দেশে কি ছিল? 3 তালাক। একটা সামাজিক বেদি নয়, একটা নির্মম একটা উপহাস আমার বোনদের, মাইনরিটি বোনদের সঙ্গে। সেটা একটা রসিকতা ছিল তাদের সঙ্গে। 2019 পর্যন্ত ভারতবর্ষে অনেক সরকার এসছে যারা সাম্যবাদের কথা বলতেন, যারা দেশের গরিবী হটার কথা বলতেন, যারা সমান অধিকারের কথা বলতেন, তারা কখনো ভারতবর্ষের যে মুসলিম বোনেরা তাদের দুঃখের কথা কখনো বলেননি, তাদের যে যন্ত্রণা সেটা কখনো তারা অ্যাড্রেস করার সাহস দেখাতে পারেননি। আমাদের রাজ্যে, আমাদের দেশে যখন সতীদাহ প্রথা চলছিল, দলমত ধর্মপন্থ নির্বিশেষে প্রত্যেকটা হিন্দু সমাজের বোনদের সঙ্গে আমাদের ভাইরা সোচ্চার হয়েছিল। আজকে সতীদাহ প্রথা বোনদের আন্দোলনের কারণে প্রতীয়িত হয়নি। আমাদের ভাইয়েরা সমাজের এই বেদিকে, কুরীতিকে থেকে আমাদের বোনদেরকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু যখন মুসলিম সমাজের কথা আসে তখন সেকুলারিজম, সাম্প্রদায়িকতা, হিম্মত হয় না। মালেনাদের, মুয়াজ্জনদের বিরুদ্ধে কথা বলার হিম্মত কোনো নেতার হয়নি। এটা মালেনা মুয়াজ্জনদের বিরুদ্ধে কথা নয়। আমার বোন, আপনার বোন, আপনার মেয়ে, আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে বোন রয়েছে, প্রত্যেকটা ঘরে আমাদের মেয়ে রয়েছে। সে মেয়েদের অধিকারের জন্য একটা ব্যক্তি কথা বলেনি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী, যেটা প্রথমে বলেছি 2014 সালে সবকা বিকাশের মন্ত্র নিয়ে যাত্রা শুরু করছেন, 2019-এর প্রথমে এসে উনি সবার বিশ্বাস, সবার প্রয়াস নিয়ে প্রথম হাতুড়িটা 3 তালাকের উপরে মেরেছেন। উনার ভোটের রাজনীতি করেননি, পলিটিক্যাল কোনো এজেন্ডা উনার মধ্যে ছিল না। প্রত্যেকের মধ্যে পলিটিক্যাল এজেন্ডা ছিল। মুসলিম সমাজ আমাদেরকে ভোট দেবে না, তুষ্টিকরণের রাজনীতি ছিল, এপিসমেন্ট ছিল তাদের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি আজকের দিনে কি বলছেন? দেশের মধ্যে মাত্র 4টা জাতিকে আমি সম্বোধন করি, 4টা জাত আমি জানি, এবং এই 4 জাতের ডেভেলপমেন্ট হচ্ছে ভারতবর্ষের সব সার্বিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ। এই 4 জাতের বিকাশ হবে, ভারত বিকশিত হবে। কি হবে? এটা যুবকের জাত, আমি এই নামে চিনি, আমার প্রধান সেবক, আমার প্রধানমন্ত্রী বলছেন। 2 নম্বর জাত হচ্ছে যুবকের জাত, যুবক একটা, শ্রমিক একটা, 2টা জাত। 3 নম্বর জাত হচ্ছে কৃষক, যারা আমাদের অন্নদাতা, যারা আমাদের ঊর্জাদাতা। 4 নম্বর জাত হচ্ছে মহিলাদের জাত। এই 4টা জাতকে যদি আমরা সমৃদ্ধশালী করি, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আমাদেরকে দুর্বল করে রাখতে পারে। এই 4টা জাতিকে আজকে 2023-এর শেষ লগ্নে এসে মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি আপনার পরিবারের একজন, আমার পরিবারজন, আমি চাই আমার প্রত্যেকটা পরিবার সুখী সমৃদ্ধশালী ভারত নির্মাণে অংশগ্রহণ করবে, এবং এক একটা মানুষকে আমি বিকশিত করব। প্রত্যেকটা মানুষ বিকশিত হলে ভারত বিকশিত হবে। 3 তালাকের উপরে যখন হাতুড়ি মারা হয়েছে তখন অনেক অনেক ধরনের কথা আমরা শুনেছি, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি, লাকি আমি। এবং 3 তালাকের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন, কারণ ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েত, ভারতবর্ষের পার্লামেন্ট, সেটাতে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আমরা প্রত্যেকটা মহিলা গর্বিত, গৌরবান্বিত ছিলাম। আমি 2017 সালের একটা কথা বলছি। অমিত ভাই ত্রিপুরার যে ছিলেন, উনি আমাদের সঙ্গে কথা আলাপচারিতা বলছেন যে 3 তালাক এত একটা কুরীতি। উনি লখনউতে যাচ্ছিলেন দিল্লি থেকে, ফ্লাইটে বসছিলেন, পার্টি প্রেসিডেন্ট, ওনার সিটের মধ্যে পাশে একজন মুসলিম বয়স্ক ব্যক্তি বসে রয়েছেন, এবং ওনার পেছনের সিটে ওনার ছেলে। উনি অমিত ভাই শাহকে বলেছেন যে আপনারা 3 তালাকটা কবে হটাবেন? অমিত ভাই শাহ ওনাকে দেখে বলছেন, আপনি তো দেখে মনে হচ্ছে একজন মৌলবী টাইপের মানুষ, আপনি এই কথা কেন বলছেন? বলে, পেছনের সিটে যে বসে রয়েছে আমার ছেলে।
আমি দুর্ভাগা হতভাগা একজন পিতা, আমার মেয়েকে 3 তালাকের শিকার হতে হয়েছে। এই যন্ত্রণা আমার মতো পিতা ছাড়া কেউ বুঝবে না। অতি সত্বর সেটাকে আপনারা প্রতিহত করেন। 477 জন মহিলা ভারতবর্ষের কোনা কোনা থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মানুষকে যারা এটাকে প্রতিহিত করতে পারেন তাদেরকে চিঠি লিখেছেন, আমাদেরকে মুক্তি দিন, আমাদের পাশে দাঁড়ান। যেটা 2014 সালে কেউ কল্পনা করতে পারেনি, 2014 থেকে 19-এর আগে পর্যন্ত ভাবতে পারেনি বোনেরা সে সুযোগটা আসবে কিনা, সে শক্তিটা পাবো কিনা, আমাদেরকে কেউ অ্যাড্রেস করবে কিনা, আমাদেরকে কেউ সম্মান করবে কিনা, আমাদেরকে কেউ খেয়াল রাখছে কিনা, যেটা ভাবতে পারেনি। 5 বছরের শাসনে তাদের সে আত্মপ্রত্যয় হয়েছে এবং তারা বিশ্বাস দৃঢ়তার সঙ্গে তাদের মধ্যে বিশ্বাস জন্ম নিয়েছেন। ভারতবর্ষের যিনি প্রধান সেবক উনি আমাদের কথা শুনবেন, আমাদের যে অধিকার সে অধিকার উনি দিতে পারবেন। 2019-এ সেই অভিষ্ট লক্ষ্যে আমাদের গোটা দেশের, শুধু মুসলিম মহিলারা না, মুসলিম মহিলা যেমন খুশি হয়েছেন, গোটা দেশের আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কামরূপ থেকে কচ্ছ পর্যন্ত আসমুদ্র হিমাচলের যারা মহিলারা ছিলেন, মাতৃশক্তি সমস্ত দেশে একটা উৎসবের মেজাজে সেটাকে গ্রহণ করেছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, যে পাকিস্তান 100% শরীয়তের নীতিতে যারা চলছে, সেই রাষ্ট্রে 3 তালাক নেই। বাংলাদেশে 3 তালাক নেই, কিন্তু আমার দেশে 3 তালাক থাকতে লাগবে। কারণ 3 তালাক থাকলে অনেকেকে এপিসমেন্ট করা যাবে, ভোটের রাজনীতি সঠিক হবে। যখন এটা তুলতে পার্লামেন্টে এসছে তখন অনেকে প্রশ্ন করছে, ছেলেদেরকে ইন্টেনশনালি তাদেরকে নাকি জেলে পুরানোর কাজ চলছে, কিন্তু মেয়েদের পক্ষে কথা বলছে না। কে বলছে? যার মেয়ে আছে ঘরে, যার বোন রয়েছে, যার বোনকে 3 তালাকের শিকার হয়েছে। কারণ আমি মেয়েকে বিয়ে করেছি, আমাদের সিস্টেম কি, ভারতবর্ষের পরম্পরা কি, অনাদি অনন্তকাল থেকে আমাদের পরম্পরা কি, আমাদেরকে বিয়ে হয়েছে, আমাদের বিয়ের সময় কি 7 জনম থেকে 7 চক্কর কাটে, 7 ফেরেই তো নেয়, হ্যাঁ, 7 বার ঘুরে এবং যজ্ঞের মন্ত্র উচ্চারণ করে বাবা মেয়েকে দান করছে। 7 জনম পর্যন্ত, মানে 7 নিভাবে একসঙ্গে থাকবে। যে সংকল্প নিয়ে একটা ফ্যামিলিকে দাঁড় করায়, নিজের ফ্যামিলিকে ছেড়ে অন্যের পরিবারকে আপন করে, নিজের মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে অন্যের মা বাবাকে আপন করে, ভাই বোনদেরকে আপন করে নিয়ে নতুন সংসার, নতুন পরিবার পরিজন পেয়ে সমস্ত জীবন যে অতিবাহিত করে একে অপরের পরিপূরক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যায়, সমাজকে এগিয়ে নিয়ে যায়, সেই পরম্পরা আমাদের পরম্পরা। কিন্তু আমার মাইনরিটি বোনরা বলেছিলেন 2019-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 73 বছর, কিন্তু ভারতবর্ষের মুসলিম মহিলারা স্বাধীনতা পেয়েছে 73 বছর পরে। কে স্বাধীনতা দিয়েছে? দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সাপ নিয়ত সহি বিকাশ। আপনার সংকল্প থাকতে হবে, সংকল্প থেকে সিদ্ধি। সে সংকল্প ওনার কাছে পরিষ্কার ছিল যে আমি কোনো তুষ্টিকরণের রাজনীতি করবো না, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান দর্শন করেন এবং প্রত্যেকটা মানুষের সমান অধিকারের রাষ্ট্রের প্রতি। সেই জন্য যে বেদিটা ছিল ইদ্যত থেকে মুদ্দত, সেই বেদিটাকে তুলে ফেলে দিয়েছেন। আজকে খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের। কারণ আমি মুসলিম সমাজের মেয়ের বিয়ে হয়েছে, ঘুম থেকে উঠে দেখলো স্ত্রী কথা বলেনি, তালাক তালাক 3 তালাক। চিঠির মধ্যে লিখে দেয়, মোবাইলে লিখে দেয়, বলে দিলে হয়, ফোনে টেলিফোনে বলে দিলে হয়। রয়েছে সৌদি আরব, বাড়ি রয়েছে সোনামুড়া, সৌদি আরব থেকে 3 তালাক বলে অনেক দেখেছি আমি আর মুসলিম তো অনেক কিছু সাক্ষী এসবের। ফোনে বলে দে 3 তালাক, শেষ, আর কিচ্ছু নেই। এবার 3 তালাক বলার পরে সে 3 তালাককে আমরা অনেকে অনেক সময় পরিবারে অশান্তি হয়, কোনো মন মিটাও হয়, সেটাকে আমরা সবাই পরিজনরা আত্মীয় স্বজন মিলে ঠিকঠাক করে দিই। যদি 3 তালাক একবার বলে দেয়া হয়, মোল্লার কানে যদি একবার আসে, সেই স্ত্রীকে আপনার সমস্যা সমাধান করে আপনার ছেলে মেয়ে যতই কান্নাকাটি করুক, মাকে খুঁজে আর পাবেন না ঘরে।
যদি পেতে হয় তার যে নিয়ম ডেঞ্জারাস, আপনারা জানেন কিনা আমি জানি না, খতরনাক। সভ্য সমাজে হয় না এসব। এইভাবে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে শোষণ করার জন্য। এতটা বছর ভারতবর্ষের একটা ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি আমাদের কান্ট্রি, সেই দেশের মধ্যে মাইনরিটি বোনদেরকে শোষণ করা হয়েছে। তর্ক করে সাংঘাতিকভাবে। হিন্দু মেয়েদেরকে তালাক হয়, আর তালাক হইলে তো আমরা আবার মিলিয়ে দিতাম, সুযোগ আছে আমাদের, আপনাদের কাছে তো সুযোগ নাই, বিন্দু মাত্র সুযোগ নাই। খতরনাক সিস্টেম। সেই জায়গা থেকে একটা উত্তরের রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে দিয়েছেন, আজকে শাদী শগুন প্রকল্প, ই শ্রম কার্ড হোক, মুদ্রা যোজনা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, প্রত্যেকটা অংশের মহিলাদের ব্যবস্থা প্রধানমন্ত্রী রেখে দিয়েছেন। গত কয়েকদিন আগে, মাস দুয়েক আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মহিলাদের জন্য নমো ড্রোন দিদি। শুনছেন না আপনারা? নমো ড্রোন দিদি। আগামী 2025 পর্যন্ত ভারতবর্ষের 15,000 সেলফ হেল্প গ্রুপের দিদিদেরকে টেকনিক্যালি প্রশিক্ষণ দেওয়া হবে, দেওয়া শুরু হয়ে গেছে। তাদেরকে ড্রোন উড়ানোর জন্য, আমরা ঘরের মধ্যে ছোট শিশুদের, বাচ্চাদেরকে আমরা রিমোট দিয়ে গাড়ি টাড়ি চালাই না, আমাদের বোনরা, আমাদের মায়েরা, দিদিরা ড্রোন চালাবে। কি করবো ড্রোন দিয়ে? ওই ড্রোনের মাধ্যমে সার ওষুধ আমরা জমিতে ছড়াই, এটা সার ওষুধটা ছড়াবে জমির মাধ্যমে, ড্রোনের মাধ্যমে। কাজটা কাকে দেওয়া হয়েছে? মহিলাদেরকে। নমো ড্রোন দিদি। প্রধানমন্ত্রী বলছে দিদিদেরকে নমস্কার, নমো দিদি। 15,000 মহিলা, যে যে জায়গাতে ফার্স্ট রাউন্ডে 15,000কে প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি ভাবুন, আপনার পাড়াতে, আপনার গ্রামে যদি কোনো বোন, কোনো মা আমার সে প্রশিক্ষিত হয়, তাহলে ওই পাড়ার সবচাইতে টেকনিক্যালি সাউন্ড আমার বোন উনি হবেন, এবং উনার সাথে একজন টেকনিক্যালি অ্যাসিস্ট করার জন্য আরেকজনকে প্রশিক্ষণ দেওয়া হবে। টোটাল 30,000 মা বোনদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদেরকে রোজগারি করা হবে, এবং তাদের মাধ্যমে সমাজের ড্রোনের মাধ্যমে কৃষিকাজের আরও বেশি রোজগার কিভাবে যায়। কারণ কৃষি আমাদেরকে এমন একটা পরম্পরা, সেটাকে যত এগিয়ে নিয়ে যাওয়া যাবে তত আমাদের ডেভেলপমেন্ট। আজকের দিনে আমরা 4 বছর ধরে 5 কেজি করে চাল ফ্রিতে পাই, আমার ত্রিপুরা রাজ্যের 24 লাখ মানুষে পায়, এবং গোটা দেশে 80 কোটি মানুষ আগামী 5 বছরও পাবে। কিসের জন্য? কৃষির জন্য। এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নমো ড্রোন দিদি। মোদিজি একবারও বলেনি সেই জায়গায় মুসলিমরা করতে পারবে না, সবাই করতে পারবে, সবার জন্য ব্যবস্থা রেখেছে। আজকে কোনো এক সম্প্রদায়ের জন্য কোনো কাজের ব্যবস্থা করা হচ্ছে না, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তিক মানুষের জন্য, দল মত ধর্ম প্রান্ত নির্বিশেষে সবাইকে অধিকার সুনিশ্চিত করার জন্য সেই কাজ আমাদের প্রধান সেবক, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি করছেন। গত 9 বছরে অর্থনীতিতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কোন জায়গাতে আছি আমরা? প্রধানমন্ত্রী মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা অর্থনীতিতে 10 নম্বরে ছিলাম। গত 9 বছরে ভারতবর্ষ 5 নম্বরে এসছে। যখন আমরা 10 থেকে 9 এসছি, 9 থেকে 8, 8 থেকে 7, 6 পর্যন্ত এসছি, কেউ কিন্তু বলাবলি করেনি, কেউ এটাকে সেলিব্রেশন করেনি, কেউ সেলিব্রেট করেনি। কিন্তু আমরা 6 থেকে যখন 5-এ এসছি, শুধু ভারতবর্ষ না, সমস্ত পৃথিবীর টনক নড়ে গেছে। কেন জানেন? যারা 200 বছর আমাদেরকে শাসনের নামে শোষণ করেছিল, যারা বলেছিল আমাদের শাসনে সূর্য উদয় হয়, আমাদের শাসনে সূর্য অস্ত হয়, সে ইংল্যান্ডকে, সে ব্রিটেনকে পরাস্ত করে আমরা 5 নম্বর অর্থনীতিতে পদার্পণ করেছি, আমরা 5 নম্বর অর্থনীতিতে রয়েছি। মোদিজি কি বলছেন? 2030-এর মধ্যে আমার 3rd টাইম যখন আপনারা আমাকে সুযোগ দেবেন, আমি ভারতবর্ষকে 3 নম্বর অর্থনীতিতে, 29-30-এর মধ্যে আমি 3 নম্বর অর্থনীতিতে ভারতবর্ষকে পৌঁছে দেব। কিভাবে? ভোকাল ফর লোকাল, মাতৃ জাগরণ, যুবকদের হাতে রোজগার, যুবকদেরকে আত্মনির্ভর, কৃষকদেরকে আত্মনির্ভর, শ্রমিকদেরকে আত্মনির্ভর, সমস্ত যোজনা কৃষক, শ্রমিক, যুবক, মহিলাদেরকে শক্তিশালী করার জন্য, লোকাল ফর ভোকালের জন্য সমস্ত কিছু করা হয়েছে। সে আত্মপ্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীজি বলছেন যে 2047 সালে আমি ভারতকে এই জায়গাতে দেখতে চাই। কিন্তু মোদিজি বলছেন 5 বছরের মধ্যে, উনি আগামী 5 বছরের মধ্যে 2024 থেকে 2029-এর মধ্যে ভারতবর্ষকে অর্থনীতির 5 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে আসবেন। পৃথিবীর বড় বড় যারা ইকোনমিস্ট রয়েছে,
তারা গর্বের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছেন 2029-30 নয়, ভারতবর্ষ 2027-এর মধ্যে পৃথিবীর সবচাইতে থার্ড অর্থনীতিতে ভারতবর্ষ পৌঁছে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তির ক্ষমতা নেই ভারতবর্ষের অর্থনীতিকে রুখতে পারে। ভারতবর্ষ 3 নম্বরে 27-এর মধ্যে পৌঁছে যাবে। আমরা যারা আজকে রয়েছি, আমি একটু বাইরে, যেহেতু সেন্ট্রাল মিনিস্টার, আপনাদের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা মোদিজি সেটা করে দিয়েছেন। আমরা কখনো বন্দে ভারতের নাম শুনিনি। আমাদের ট্রেনের ব্যবস্থা কি ছিল? সকাল 10টার সময় কোনো জায়গায় ত্রিপুরার ট্রেনের কোনো ব্যবস্থা ছিল না আমাদের। মোদিজি আমাদেরকে সমস্ত ব্রডগেজের ব্যবস্থা, হামসফর থেকে রাজধানী, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে দেওঘর এক্সপ্রেস, ডেমো এক্সপ্রেস থেকে জনশতাব্দী, সবটা আমরা পেয়েছি। তো কল্পনাই করেনি মোদিজি বন্দে ভারত আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন সংকল্প করে নিয়েছেন 2030-এর মধ্যে ভারতবর্ষে 2000 বন্দে ভারত ট্রেন হবে। 2047 পর্যন্ত ভারতবর্ষে 4000 বন্দে ভারত দেওয়া হবে ভারতবাসীকে। এখন পর্যন্ত আমাদের কাছে 37টা বন্দে ভারত ট্রেন রয়েছে। আগে যে কোনো প্রকল্প, যে কোনো প্রজেক্ট, যে কোনো বড় মিটিং সংগঠিত হতো, সেমিনার সংগঠিত হতো, সেই সেমিনারগুলি দিল্লি কেন্দ্রিক, বোম্বে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু কেন্দ্রিক হতো। আজকে সমস্ত কিছু গোটা ভারতবর্ষের আনাচে কানাচে, সব G20 হোক, বন্দে ভারত হোক, রাজধানী হোক, প্রত্যেকটা জায়গাতে রেল কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, যে 2014 পর্যন্ত ভারতবর্ষে 74খানা এয়ারপোর্ট ছিল, আজকে 148খানা এয়ারপোর্ট হয়েছে। সেই লক্ষ্যে সরকারটা কাজ করছে। সেই জায়গায় কোনো জাতপাতের বেলাই নেই। প্রত্যেকটা মানুষকে সমস্ত সুবিধা আমাদেরকে দিতে হবে। এবং কার জন্য ভারতকে স্বনির্ভর করব? ভারত আত্মনির্ভর হবে আমাদের আগামী প্রজন্ম, যারা আজকে 8 বছর, 10 বছর, 15 বছর বয়স্ক রয়েছেন, 20 বছরের বয়স্ক রয়েছেন, তাদের যাতে আগামী প্রজন্মে যে আমাদের সন্তানরা রয়েছে, তাদের যারা, আমরা যেটা মায়েরা বলে আমার ছেলে যাতে দুধে ভাতে থাকে, আমাদের প্রজন্ম যাতে সুন্দরভাবে ফুলে ফলে শোভিত হতে পারে, তারা যাতে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারে, সেই লক্ষ্যে ভারতকে নির্মাণ করা। এবং আজকের দিনে যারা যুব শক্তি রয়েছে, তাদের কাঁধে ভর দিয়ে আমরা বিশ্বের সবচেয়ে বড় উন্নত সমৃদ্ধশালী কান্ট্রিতে, রাষ্ট্রেতে আমরা পরিণত হব। সেই জায়গায় আমার মুসলিম বোনেরা আজকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, আজকে সমস্ত কিছু ভোকাল ফর লোকালের মাধ্যমে, সমস্ত কাজের মাধ্যমে, আজকে ত্রিপুরার যে ট্যাটি বলুন, পুলিশের চাকরি করুন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সামে বলুন, আমাদের মুসলিম বোনেরা নিজেরা এগিয়ে চলছেন। তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। তারা আজকে ঘর থেকে বেরিয়েছে, তাদেরকে একটা আশার কিরণ তারা পেয়েছে, এবং তারা আজকে ভারত নির্মাণে নিজেরা এগিয়ে চলছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে সাউথ পোলে চন্দ্রায়ন আমাদের অ্যাচিভমেন্ট, সেটা আমরা লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে রাতারাতি আমরা যে চাঁদের দক্ষিণ মেরুতে আমরা গেলাম, রাতারাতি কি ভারতবর্ষের মানুষ সব সায়েন্টিস্ট হয়ে গেছে? ভারতবর্ষের মানুষ কি সব বদলে গেছে? আমরা কি সবাই চাঁদে গেছি? আমরা কি অ্যাস্ট্রয়েড হয়ে গেছি? না, কিন্তু আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় জন্ম নিয়েছে। পৃথিবীর অন্য কান্ট্রি যেটা করতে পারে, আমরা এর থেকে অনেক বেশি করতে পারি, এই ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। আমরা আত্মনির্ভর হয়েছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম দিয়েছে। এই আত্মবিশ্বাস কারা জন্ম দিয়েছে? আমরা বলি প্রধানমন্ত্রী দিয়েছে। প্রধানমন্ত্রীকে বললে না আমরা দিইনি, উত্তর আপনার ঠিক নয়। কে দিয়েছে? দেশের 140 কোটি জনতা ভোটাধিকার প্রয়োগ করে আমাকে প্রধান সেবক হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি কাজ করার চেষ্টা করেছি, কতটুকু করেছি আমি জানি না, কিন্তু করার চেষ্টা করেছি। এ হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, জানাকে আমি কাছ থেকে দেখে সেই কথাটা বলছি। গত 2023-এর 15 নভেম্বর ঝাড়খণ্ডের কুন্তি থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি শুরু করেছেন। ভারতবর্ষের 2,70,000 পঞ্চায়েত, 4,800 নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিকশিত ভারতের গাড়ি যাবে। সেই গাড়িতে মোদিজি গত 9 বছরে যতটা প্রকল্প দিয়েছেন, সমস্ত প্রকল্পের সুবিধা যদি কেউ বঞ্চিত থাকেন, তাদেরকে সেই সুবিধা পাইয়ে দেয়া হবে। আগে একটা অফিসে যেতে হতো, আমাদেরকে দিনের পর দিন একটা কাগজের জন্য ঘুরতে হতো। আজকে দেশের প্রধানমন্ত্রী, প্রধান সেবক, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পৌর পরিষদ, প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, প্রত্যেকটা জনজাতি অঞ্চলে
সেই গাড়ি পৌঁছে দিচ্ছেন এবং এক একটা স্পটের মধ্যে গত এই 1 মাসের মধ্যে প্রায় 4 লক্ষ মানুষকে ঘরের অ্যালটমেন্ট নতুন করে হয়েছে। আমাদের রাজ্যে 8,000 মানুষ নতুন করে ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন। 8,000 মানুষ মারা নতুন করে গ্যাসের কানেকশন পেয়েছেন। মুদ্রা লোন থেকে শুরু করে PM বিশ্বকর্মা সবকিছু দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা যারা আজকে এই জায়গায় রয়েছি, গুণী সমাজ, আপনাদের BPL এর প্রয়োজন নেই, প্রধানমন্ত্রী আবাসেরও প্রয়োজন নেই, কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন এবং করেন সেই কাজগুলি মানুষের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে আমরা কাজ করতে পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, শক্তিশালী মা, শক্তিশালী ভারত, সেই মা শক্তিশালী হবে, পরিবার শক্তিশালী হবে, মা শক্তিশালী হবে। একটা মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, একটা মা একটা সমাজকে শক্তিশালী করে। আজকে নেপোলিয়ন বোনাপার্ট কি কথা বলেছেন সেটা আমরা জানি। সেই সমাজকে শক্তিশালী করতে গেলে শুধু হিন্দু সমাজ না, সনাতনী সমাজ না, আমার মুসলিম সমাজের বোনরাও যখন শক্তিশালী হবে তখন প্রকৃত অর্থে ভারতবর্ষ শক্তিশালী হবে। তাই আজকের দিনে আমরা সবাই মিলে দলমত ধর্মপ্রান্তের ঊর্ধ্বে উঠে আমরা একটাই সমাজ, একটাই জাতি, আমি মায়ের জাত, আমরা মহিলার জাত, আমরা একজুট হয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনারা যে কথাঞ্জলির পক্ষ থেকে সাহিত্য চর্চা থেকে সমস্ত কিছু শুরু করেছেন এবং শুভ্রাদি সঙ্গে 2015-16 থেকে আমার সম্পর্ক, আগে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্টে রয়েছেন। তো উনি একটা কথা বলেছেন যেটা আমার খুব ভালো লেগেছে, যে অটল বিহারী বাজপেয়ীর জন্ম উপলক্ষে কবিতা আবৃত্তির অনেক মানুষ রয়েছে, সে মহলটা উনি দিতে চাইছেন। আপনাকে ওয়েলকাম। আপনার যদি সেই দিন কোনো সুযোগ সুবিধা আমার পক্ষ থেকে প্রয়োজন হয় আমি করব, তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, এই বছর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের, উনি কবি, সাহিত্যিক, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন এবং খুব রসিক মানুষ, যিনি পাকিস্তানে গেছেন কার্গিল যুদ্ধের আগে, যখন পাকিস্তানে গেলেন, বলে গেলাম মৈত্রী করতে, আসলো কার্গিল হয়ে। তখন যাওয়ার পরে একজন মহিলা বলেছিলেন যে আপনি তো বিয়ে করেননি, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু মুঁহ দেখাই মে মুঝে কাশ্মীর চাইয়ে। আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আপনাকে কাশ্মীর আমাকে দিতে হবে। তো আমাদের কবি এত সুন্দরভাবে উনি বলেছেন, ওনার বাচন ভঙ্গি, বক্তব্যের যে তীক্ষ্ণতা, উনি বলছেন हम आपको शादी करने के लिए राजी है, लेकिन मेरे को दहेज में पूरा कश्मीर चाहिए, पूरा पाकिस्तान चाहिए, কাশ্মীর নেই, পুরো পাকিস্তান চাইয়ে। তো ওনার জন্ম শতবর্ষ এই বছর, সে শতবর্ষ উপলক্ষে যদি আপনারা পরিকল্পনা করেন খুব ভালো। আমাদের রাজ্যের যারা উর্তি কবি সাহিত্যিকরা রয়েছেন, অনেকে কবি স্বরচিত কবিতা আবৃত্তি করবেন, সবাই আমরা শুনবো। অনেকটা আপনারা পরিকল্পনা করে টিম করে করুন এবং আগামী দিন আমরা সেটাকে প্রহসন দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে থেকে আমরা সেটা করব। আজকে 5 বছর ধরে কথাঞ্জলির অনুষ্ঠানে আমাকে বলা হচ্ছে আসতে পারেনি, কিন্তু আসতে পেরেছি আজকে। তার জন্য আমি দিদিকে এবং পুরো টিমকে কৃতজ্ঞতা জানাই। যারা এতক্ষণ আমাকে শুনেছেন সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।